কিছু, কিছু মানুষ কথায় বলে না যে একসময় টাকা পয়সা ছিল না কিন্তু ঘোরাঘুরি করার অনেক ইচ্ছা ছিল। কিন্তু এখন টাকা পয়সা আছে কিন্তু ঘোরাঘুরি করার মতো এনার্জি বা ইচ্ছা কোনটাই নাই। ঠিক এই কথাটাই যেন না বলতে হয় কখনো, সেটাই আমরা ফলো করি। যেমন আমি আমার মাকে বলেছিলাম যে, "আম্মা সুইজারল্যান্ড যাচ্ছি।" তো যখন যাচ্ছি বললাম, তখন আম্মা বলতেছে যে, "কেন এত টাকা পয়সা নষ্ট করতেছিস? এখন টাকা পয়সা জমা, ভবিষ্যতে কাজে লাগবে।" তখন আমি আম্মাকে বলছি যে, "আজকে যদি মারা যাই, কে খাবে টাকা পয়সা? সো আগে যতদিন বেঁচে আছি, যখন যে মুহূর্তটা বেঁচে আছি, ওই মুহূর্তটা আমি এনজয় করতে চাই। সেটার জন্য যদি আমার অনেক টাকা দিতে হয়, আই হ্যাভ নো প্রবলেম।" আর টাকা পয়সা দিয়ে যদি এরকম সুন্দর কিছু মুহূর্ত কেনা যায়, আমি সেটাতেও রাজি। কারণ আমি জানি আমি টাকা পয়সা নষ্ট করছি না। আমি আমার সুন্দর মুহূর্তগুলো কিনে নিচ্ছি টাকা পয়সা দিয়ে। আর সুন্দর মুহূর্ত কিনে নিচ্ছি মানে সুন্দর মেমোরি কিনে নিচ্ছি। আর মেমোরিটা যদি হয় সুইজারল্যান্ডের মতো একটা দেশে, তাহলে তো আর কোনো কথাই নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে আসলাম আমার সুইজারল্যান্ড ব্লগের দ্বিতীয় পার্ট নিয়ে। প্রথম পার্টটা আশা করি আপনারা দেখেছেন। না দেখে থাকলে দেখে নিতে পারেন। প্রথম পার্টে আমি দেখিয়েছিলাম আমি লন্ডন থেকে কীভাবে গিয়েছি, ইভেন আমি যাওয়ার পর ওইখানে কী করেছিলাম। আমি জুরিকে উঠেছিলাম এবং জুরিকের রাইনফল দেখেছিলাম, যেটা ইউরোপের লার্জেস্ট ওয়াটারফল। অবশ্যই আমার ব্লগটা মিস করবেন না, দেখে নেবেন। আপনারা আশা করি এনজয় করবেন দেখার পর। আর যারা ফিজিক্যালি গিয়ে দেখে এসেছেন তারা তো আসলে আমার সাথে রিলেটই করতে পারবেন কেন আমি এতটা হ্যাপি এবং এতটা এক্সাইটেড। সো আজকে আমরা চলে গিয়েছিলাম রোজেনলে ভ্যালিতে। এখানে যাওয়ার জন্য আমাদের এক ফার্স্ট ট্রেন নিতে হয়েছিল, তারপর আমরা বাস নিয়েছিলাম এবং বাসে করে প্রায় মেবি আধা ঘন্টা আর 1 ঘন্টা লেগেছিল এরকম কিছু একটা। কারণ আমি আসলে সময় গুনতে পারিনি, কারণ যেতে যেতে এত সুন্দর সুন্দর ভিউ দেখেছি যে ভিউ দেখতে দেখতে সময় কখন চলে গিয়েছে বুঝতেই পারিনি। তো রোজেনলে ভ্যালির ভিতরটা ছিল এরকম। ওইখানে যাওয়ার পর এই যে এরকম লেকগুলো দেখা যায় আর ঝর্ণা তো আছে। আমি যতটুকু শুনেছি যে সুইজারল্যান্ডে 72 ওয়াটারফল আছে। আর এতগুলো ওয়াটারফল আপনার রাস্তায় হাঁটতে হাঁটতে যেতে যেতে দেখবেন যে পাহাড়ের উপর থেকে পানি বেয়ে বেয়ে পড়তেছে, মানে এরকম অবস্থা। ওয়াটারফলের অভাব নাই। আর কিছু সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট তো আছেই, যেগুলোতে আপনি গেলে ওয়াটারফল দেখতে পাবেন। ঘোরাঘুরি পাহাড়ের উপরে উঠে আবার নামতেছে। আর আরেক ঘুরা, এটা তাদের চেয়েও বেশি ঘুরে। এটা মজার টাইম। সুন্দর তো দেখা লেগে এত কষ্ট করা লাগতো। তো আমি এখানে পাহাড় বেয়ে হাঁটতে হাঁটতে প্রচুর টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তো আমার হাজবেন্ড আমার সাথে মজা নিচ্ছিল, কারণ ওইখানে গিয়ে আমরা দেখি যে অনেক বয়স্ক মানুষ পাহাড় বেয়ে বেয়ে উঠতেছে তারা, আর আমি একটু হেঁটে মানে টায়ার্ড হয়ে গিয়েছি। আর ওইখান থেকে আমরা গিয়েছিলাম যে রোজেনলুই গ্লেশিয়ার দেখতে যাব, গ্লেশিয়ার গর্জ যেটাকে বলে। সো ওইটা দেখতে যাব। ওটা দেখার জন্য অনেক কষ্ট, মানে অনেকগুলো সিঁড়ি বেয়ে উঠতে হয়েছে আমার, অনেকগুলো অনেক অনেক আমি আনকাউন্টেবল সিঁড়ি, মানে এত উপরে উঠেছি। তবে যত উপরে উঠছিলাম আর তত এরকম ঝর্ণার পানি দেখছিলাম। এগুলো দেখতে দেখতে অবশ্যই একটু ভালো লাগতেছিল, আবার টায়ার্ডও হচ্ছিলাম। তো উপরে ওঠার পর ভিউ পয়েন্টটা ছিল ঠিক এইরকম। আসলে অনেক কষ্ট করে ওঠার পর যখন এত সুন্দর ভিউ দেখছিলাম তখন আবার টায়ার্ডনেসটা চলে গিয়েছিল। তারপর আমরা বসে কিছুক্ষণ রেস্ট নিয়েছি। আর তখন নামার পথে আমি ঝর্ণাগুলো দেখছিলাম আর আমি একটু একটু করে থেমে থেমে ভিডিও করে নিচ্ছিলাম। তারপর আমরা ওইখান থেকে চলে যাই ইন্টারলেকেনে। ইন্টারলেকেনে লেক ব্রিন্স, ওখান থেকে আমরা ক্রুজে উঠি। ক্রুজে মেবি 40 ইউরো করে লেগেছিল পার পারসন, আই এম নট শিওর, কারণ আমার হাজবেন্ড এগুলো ডিল করেছিল, সো আমি এগুলো কিছু জানি না। আর তারপর অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে কেমন কস্ট হয়েছে বা কি, এগুলো ভিডিও শেষে বলে দিচ্ছি। এনিওয়ে আপনারা তো দেখতেই পেলেন ক্রুজ থেকে কত সুন্দর সুন্দর ভিউ আমরা দেখছিলাম আর এনজয় করছিলাম। এটা ভেবে 1 ঘন্টা জার্নি ছিল। ওইখান থেকে আমরা চলে যাই একটা পার্কে। পার্কের নাম এখানে লিখে দিয়েছি। সব পার্ক থেকে এই পার্কটা একটু স্পেশাল, কারণ এখানে ডিটেল যে মুভির সিন হয়েছিল কাজল আর শাহরুখের। সো আপনারা দেখলে আশা করি চিনতে পেরেছেন। তারপর দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যাচ্ছিল আর একদিকে দেখছিলাম যে এদিকে প্যারাগ্লাইডিং হচ্ছে। আসলে ওই পার্কটাতে প্যারাগ্লাইডিং আপনি করতে পারবেন যদি আপনি করতে চান। সো আমরা আসলে করিনি, কারণ আমার এত সাহস হয়নি করার জন্য। আর যেহেতু সন্ধ্যা যাচ্ছিল আমি কোনো রিস্ক নেইনি। তো আমরা বসে বসে জাস্ট এনজয় করছিলাম। আচ্ছা, হারদারবান রেলওয়ে, এখান থেকে আপনি যদি রেলওয়েটাতে মানে ট্রেনে উঠেন আপনাকে একদম ইন্টারলেকেনের টপে নিয়ে যাবে, যেখান থেকে আপনার অনেক ভিউ পয়েন্ট পাবেন। আমরা ওইখানেও যাইনি কারণ সন্ধ্যা হয়ে গিয়েছিল, ওরকম এনজয় করতে পারবো না তাই। সো ওইখান থেকে আমরা খাওয়া দাওয়া করতে চলে যাই একটা ইনডোর রেস্টুরেন্টে। তারপরের দিন, এখন হচ্ছে তারপরের দিন আমরা আমাদের হোটেল চেঞ্জ করি, ইভেন আমাদের সিটি চেঞ্জ করি। ওখান থেকে আমরা গ্রিনের ওয়ার্ল্ডে চলে যাই, গ্রিনের ওয়ার্ল্ড ভিলেজে। সো ওইখানে যাওয়ার পর আরো সুন্দর সুন্দর ভিউ দেখতে পাই, কারণ ওটা পুরো গ্রামের মতো একটা ভিউজ আর অনেক সুন্দর। আর এখানে আমি হয়তো এই ভিডিওটা শেয়ার করেছিলাম যে এটা আমার এয়ারবিএনবি ছিল, অনেক সুন্দর একটা এয়ারবিএনবি, আমি রুম অ্যাপার্টমেন্ট নিয়েছিলাম।
আর তারপর ওখান থেকে আমরা স্টেশনে যাই, আর ওখানে ঘোরাঘুরি করে যে গরুগুলা দেখতে পাচ্ছেন ওগুলোর গলায় ঘন্টা বাঁধানো থাকে, আর এই ঘন্টাগুলো আসলে টং টং শব্দ করতে থাকে সব সময়। আর এই ঘন্টাগুলো কিন্তু অনেক ফেমাস সুইজারল্যান্ডে। তারপর ওইখানে ট্রেনে উঠে পড়ি, ট্রেনে উঠে জাস্ট আঁকা বাঁকা পথ দিয়ে একদম মানে রোলার কোস্টার থাকে ওইরকম রোড এগুলো আসলে। ওইখান থেকে পুরো উপর থেকে পুরো গ্রামটা দেখা যায় গ্রিন্ডেলওয়ালদে। তো আমরা এখন দেখতে যাচ্ছি গ্লেশিয়ার, আর ওইখানেও আমরা গিয়ে পাহাড় একদম, যে পাহাড়গুলো দূর থেকে দেখতেছি যে বরফগুলো আছে ওইগুলোর একদম কাছে যাবো, মানে বরফগুলো টাচ করতে পারবো এখন। তো এখানে ক্যাবল কারের ব্যবস্থা ছিল, আপনার চাইলে ক্যাবল কার দিয়েও ভিজিট করতে পারতেন, বাট আমরা ক্যাবল কারে উঠিনি কারণ পরের দিন আমরা ক্যাবল কারে চড়বো। আমাদের প্ল্যান আছে যে আমরা টপ অফ দ্য ইউরোপে যাব, যেখানে পুরো আইস থাকবে। তা আজকে জাস্ট গ্লেশিয়ারটা দেখতে গেলাম এবং বরফটা টাচ করতে গেলাম, ওইটা দেখি তো মাথা পাগল হয়ে গিয়েছে। আর পুরোপুরি যখন বরফ দেখবো তখন কি হবে আমি সেটাই ভাবতেছি। পাহাড় বাইরে কষ্ট করে ওটা কোন দরকার আছে? কালকে তো আমরা পুরো বরফ পেতে যাবো, আজকে দূরের থেকে দেখি পাহাড়ে উঠতে তো আমি শেষ। কালকে এত উপরে উঠছি, কত ফিট উপরে আল্লাহ জানে। আজকে বরফ আছে, পাহাড়ে উঠলে এটা বরফ পুরোটা। বাট আমার কথা হচ্ছে কালকে তো আমরা পুরো বরফের পাহাড়ে আমরা গাড়ি দিয়ে যাবো, তো হাইটটা উঠার কষ্টটা দরকারটা কি? আজকে কোন দরকার নাই। এদিকে পাহাড় বেয়ে উপরে উঠতে উঠতে আমি এত টায়ার্ড হয়ে গেছি যে আমার আর কোনো এনার্জি ছিল না, কারণ আমি ভাবতেছিলাম তো কালকে যাচ্ছি ফুল আইসের ওই জায়গায়, যে ওইখানে তো আমি কেবল কার আর ট্রেনে করে যাবোই, তো আমার কেন এখন কষ্ট করতে হবে? এখন জাস্ট আইসটা একটু টাচ করে চলো, ওই বরফের জায়গায় আমি যেতে চাচ্ছিলাম না আসলে, কারণ টায়ার্ড হয়ে গিয়েছিলাম। আর এসব হাইকিং টেকিং এসব আমার জন্য একটু টাফ হয়ে যায়, বাট আমার হাজব্যান্ড অনেক ইন্টারেস্টেড থাকে এটার জন্য, বাট আমার জন্য সে পারে না আর কি যেতে, কারণ আমি একটু এইসব ব্যাপার আমি একটু উইক। বাট আমার ইচ্ছা থাকে, বাট আমার এনার্জি থাকে না, এটা হচ্ছে আমার প্রবলেম। তো এখান থেকে আমরা এখন ব্যাক করব। তো এখানে গিয়ে আমরা ব্যাক করি, কারণ আমরা ওখানে সময় নষ্ট করতে চাচ্ছিলাম না। তো অনেকক্ষণ ছিলাম, অনেক ঘোরাঘুরি করেছি, সবকিছু তো ভিডিওতে প্রকাশ করা সম্ভব না। যতটুকু পেরেছি আমি আসলে ট্রাই করেছি আপনাদের সাথে শেয়ার করতে। আর কষ্টের ব্যাপার যদি বলি, যে আসলে আমাদের লেগেছিল জাস্ট ওইখানে গিয়ে আমরা ক্রেডিট কার্ড নিয়ে গিয়েছিলাম, তো ওইখানে আমাদের যাতায়াত ভাতা থাকা খাওয়া খরচ সব কিছু মিলিয়ে আমাদের অলমোস্ট 2500 পাউন্ড গিয়েছিল। আমরা ভেবেছিলাম আরো বেশি লাগবে, বাট 2500 মতো লেগেছে, যেটা বাংলাদেশি টাকায় আসলে কত 4 থেকে 5 লাখ টাকা হবে। সো আমি জানি অনেক টাকা। আর আমাদের এটার পরেও, এটা ছাড়াও আমাদের আসলে প্লেন ফেয়ার ছিল, তারপর ভিসা অ্যাপ্লাই এর জন্য যে কস্ট লাগে ওগুলো তো বাদই দিলাম, জাস্ট ওখানে থাকা খাওয়াটা। তবে খরচটা আপনাদের উপর ডিপেন্ড করতেছে, আপনারা শপিং করবেন কিনা, বা কোথায় থাকবেন, কতটুকু খাবেন, কি কি করবেন, এগুলো সব আপনাদের উপর ডিপেন্ড করতেছে। সো এইসব ব্যাপারটা খেয়াল রেখে আপনারা সুইজারল্যান্ড ট্রিপের প্ল্যান করবেন। আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল, কথা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ, বাই বাই।